আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি একই বাড়ি। শুনতে অদ্ভুত লাগছে না? কিন্তু এই অদ্ভুত বিষয়টা আমার সঙ্গে জড়িয়ে আছে। আমার বড় চাচার একমাত্র ছেলে আমার স্বামী। আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, গত 6 মাস ধরে আমি আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়িতে বসবাস করছি না। কারণ একটাই, আমার স্বামীর সাথে আমার বনাবনি হচ্ছে না। তার সঙ্গে সেপারেশনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আমার বাবা মা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি আমার সিদ্ধান্তের পক্ষে ছিলেন। তাদের মতে তাদের অমন আহাম্মক ছেলের পাশে আমাকে বেমানান লাগে। আমার পক্ষ নিতে গিয়ে মানুষ দুটো তাদের ছেলেকে বিনা নোটিশে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য সাফ সাফ জানিয়ে দিলেন। আমি সেই কথা জানার পর ভাবলাম, সে কেন বেরিয়ে যাবে? আমি বের হয়ে যাই, কারণ তার কোথাও আমি ছিলাম না, থাকবো না। সে ওই বাড়িতে আনন্দ নিয়ে বসবাস করতে পারবে। আমাদের বিয়েকে দুর্ঘটনা মনে করে ধীরে ধীরে ভুলে যেতে পারবে। কিন্তু এই আমিটার ভেতরে পুরোটাই তার বসবাস। আমার দম বন্ধ হয়ে আসে যখন খেয়ালে আসে সে আমার থাকবে না। আমি ওই বাড়িতে থাকবো না কী করে? বিয়ের পর প্রীতিসম বড় চাচাকে বড় আব্বু থেকে অভ্যস্ত হয়ে গেছি কবে। বড় চাচিকে বড় আম্মু আর মানুষটাকে আদিত্য ডেকে অভ্যস্ত হয়ে গিয়েছি। তাকে নতুন করে আদিত্য ভাই বলবো কেমন করে? আদিত্যর ঘরের প্রতিটা কোণে আমার বিচরণ ছিল। সেই ঘরটা আমার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। এতগুলো প্রশ্নের বাঁক আমার মাথার উপর বোঝার মতো চেপে বসলো। কোনো প্রশ্নের উত্তর মেলে না। অনেক ভেবে দেখলাম, কাঁচা ডিমের কুসুম ঘেটে গেলে যেমন কুসুমের আকার আগের মতো করা যায় না, ঠিক তেমনি মানুষের সম্পর্ক ঠিক কাঁচা ডিমের কুসুমের মতো। একবার ঘেটে গেলে আর আগের আকৃতিতে ফিরিয়ে আনা সম্ভব না। মানুষটাকে যখন ভুলে থাকার জন্য আমিও এত এত আয়োজন করছি, ঠিক তখনই একদিন দুঃসংবাদ এলো। আমার স্বামীর মরণবাদী রোগে আক্রান্ত। খবরটা জানার পর আমি পাথর বনে গিয়েছি। ধাক্কা সামাল দেওয়ার আগেই আমার বাবা আমার হাত ধরে অনুরোধ করে বলল, আমি যেন শেষবারের মতো মানুষটাকে দেখতে যাই। আমি বাবার মুখের দিকে তাকিয়ে থাকি। আমি বাবাকে বলতে পারি না যে, বাবা বিশ্বাস করো, তার সামনে গেলে আমি বেসামাল হয়ে কেঁদে ফেলবো। তাকে সুখ দেওয়ার জন্য আমি সব ছেড়ে ছুড়ে চলে এসেছি। কিন্তু সে সব সুখকে ছেড়ে কোথায় যাওয়ার প্ল্যান করছে। বলতে পারি না এসব কথা, কারণ সব কথা সবাইকে বলা যায় না। আমি রাজি হতে পারিনি সেদিন। বাবা আমার আচরণ দেখে মলিন মুখে বললেন, মৃত্যু পরযাত্রী একটা মানুষের ইচ্ছে পূরণ করতে পারবি না তুই। সে মৃত্যু পরযাত্রী বলে তার সকল দোষ মাপ। আর আমার দোষ কোথায় ছিল? আমি তো তাকে বিয়ে করতে চাইনি। দাদি এবং তোমরা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছো। যখন দেখলে আমাকে টলাতে পারছো না কোনোভাবে, তখন জোর করে তাকে বিয়ে করার জন্য রাজি করিয়েছিলে আমায়। আমি তো তোমাদের কথা মেনে নিয়ে সংসার করতে চেয়েছি, কিন্তু সে আমার যুক্তি তর্কের সঙ্গে না পেরে বাবা সেদিন চলে যায়। আমি বাবার সঙ্গে যাইনি। কেন যাব আমি? বয়স কত হয়েছে আমার? মাত্র 22 বছর 2 মাস চলছে আমার। এই বয়সে এসে কেন আমাকে ডিভোর্সি উপাধি গায়ে মাখার জন্য আয়োজন করতে হচ্ছে? সে আমার প্রাক্তন, কিন্তু পরক্ষণেই আমার বিবেক বলে ওঠে সে আমার প্রাক্তন নয়। বাবা চলে যাওয়ার পর জানালার কাছে দাঁড়িয়ে ভাবছি, সমাজের কত মানুষ তো ডিভোর্স হয়, বহু বছর সেপারেশনে থাকে। তাদেরও কি আমার মতো পরিণতি হয়? হয় না বোধ হয়। তারা একদিন না একদিন তাদের প্রাক্তনকে ভুলে যাবে, কিন্তু আমি ভুলবো কী করে? মানুষ প্রাক্তনকে ভুলতে বাবা মায়ের কাছে আশ্রয় নেয়, অথচ আমার কপালে বাবা মায়ের কাছে আশ্রয় নেওয়ার জায়গাটা শ্বশুরবাড়ি হিসেবে টিক চিহ্ন দেওয়া। মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে, একই পরিবারে
বিয়ে দেওয়ার মতো লেম একটা সিদ্ধান্ত কার মাথায় আগে এসেছিল? পরিবার যেখানে স্বস্তির জায়গা, সেখানে একই পরিবারের কাজিনদের সঙ্গে বিয়ের সম্পর্কটা কেবল অস্বস্তিত্ব বাড়ায়। আমি ঠিক এই কারণে পারিনি ওই বাড়িতে থাকতে। তাই গত 6 মাস ধরে আমার ছোট খালার বাড়িতে অবস্থান করছি। লেখাপড়ায় যদিও ভালো না, তবুও এখন সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ভালো ধরনের একটা চাকরি জোটাতে পারি। ভার্সিটিতে আসছি যাচ্ছি, মাঝে মাঝে ছোট খালার ঘরোয়া কাজে সাহায্য করছি। বিকেলে খালাতো ছোট ভাই বোনদের সঙ্গে ছাদে সময় কাটিয়ে দিই। সন্ধ্যার পর পড়ার টেবিল, রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমানোর আয়োজন করি। কিন্তু গত 6 মাসে একটি রাতও আমার ঘুম ভালো হয়নি। এই ঘরের প্রতিটি আসবাবপত্র জানে আমি কতটা অসহায় হয়ে পড়ি রাতের এই সময়টাতে। আমার 3 মাসের সংসারটার কথা আমার খুব করে মনে পড়ে। আমার জীবনের প্রথম অনুভূতি ছিল আদিত্য। তাকে ঘিরে আমার সব ভালোবাসা মন্দবাসা ছিল, অথচ মানুষটা আমাকে একটিবার চাইল না। কেন? তার কারণও আমি জানি। বিয়ের আগে থেকে তার অপছন্দের চূড়ান্ত লিস্টে আমার নাম ছিল। বিয়ে হয়ে গেছে বলে তার সিদ্ধান্ত বদলে যাবে এমনটা আমি কখনোই ভাবিনি, কারণ তাকে আমি খুব ভালো করে জানি। তার জীবন কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে সে অনড়, কিন্তু আমার অবচেতন মন ধরে নিয়েছিল একদিন না একদিন সে আমাকে মনে নেবে। কিন্তু সেই একটা দিন এলো না। তবে সেই দিনটা ঠিকই চলে এসেছিল, যে দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে বৃষ্টি একটা দিন। আদিত্য সেদিন আমাকে কড়া গলায় বলে দিয়েছে আমি যেন তার প্রতি কোনো এক্সপেকটেশন না রাখি। সে আমাকে চায় না। আমি নীরবে সবটা শোনার পর কিছুই বলতে পারিনি। গলার মধ্যে ভাগে কী যেন ছিল, এত ব্যথা ছিল। মাঝে মাঝে এখনও এই ব্যথা ফিরে আসে। সেই রাতে তার ঘর ছেড়ে আমি পূর্বের ঘরে ফিরে এলাম, যেই ঘরটায় আমি বড় হয়েছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই ঘরটা আমার কবরের মতো মনে হলো। কবরের আযাব যেমন একাই ভোগ করতে হয়, তেমনি সেই ব্যথা আমাকে একাই ভোগ করতে হলো। কী কষ্ট, কী বেদনা, কী দম বন্ধ করা অনুভূতি অক্সিজেনের সঙ্গে মিশেছিল ঘরটাতে। নিঃশ্বাস আটকে যায় বারবার। সব ভুলে যাওয়ার চেষ্টা করছি আমি। বাবা এসে যা বলল সবটা শোনার পরও আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছি, কিন্তু একটা ফোন কল আমাকে এলোমেলো করে দিয়েছে আবার। আদিত্য কল করেছে আমার ফোনে। প্রথমবার দেখে আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু তার দ্বিতীয় কলে আমার অবিশ্বাসের দেওয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ তারিকি গলায় আমার নাম ধরে ডেকে উঠল, টুপুর। আমি চোখ বন্ধ করে ফেললাম আবেশে। আমি বাঙালি নারী বলেই কিনা তার একটা সামান্য ডাক শুনে আমি ব্যাকুল হয়ে যাই। আমার ভেতরের নারীত্ব জাগ্রত হয়। মানুষটা এখনও আমার স্বামী। পরক্ষণে কিছু মাস আগে তার বলা কথাগুলো মনে পড়তেই বললাম, কী চাই? তোমাকে চাই। আমি কি খেলনা? চাইলেই কি আমাকে পাওয়া সম্ভব? তুমি খেলনা হতে যাবে কেন? এতদিন পর কল দিয়েছেন কেন? বাড়িতে ফিরবে না? বাড়িতে ফিরবো না বলেই তো বাড়ি ছেড়ে এলাম। এ বাড়িটা আমার তো যতখানি, তোমারও ঠিক ততখানি। দূরে কোথাও বসবাস করলে নিশ্চয়ই তোমার আসল ঠিকানা বদলে যাবে না? মানুষটার যুক্তির মার প্যাঁচে পড়ার আগেই বললাম, দাদুর একটা ভুল সিদ্ধান্ত আপনাকে আমাকে একটা দায়িত্বের বিয়েতে বেঁধে ফেলেছিল। সময় খুব বেশি গড়িয়ে যাওয়ার আগে আপনি
আমি সরে আসতে পেরেছি, এটাই তো অনেক। হয়তো কথাটি বলেই কল কেটে দিল আদিত্য। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। বাবা যার জন্য আমার হাত ধরে কান্না করে গেল, সে তো দিব্যি স্তং হয়ে কথা বলল আমার সঙ্গে। সে তো একবারও বলেনি তার জীবনের আয়ু ফুরিয়ে আসছে। আমি যখন আকাশ কুসুম ভাবছিলাম, ঠিক তখনই দরজা খোলার শব্দ পেয়ে পেছনে ফিরে তাকালাম। ছোট খালা এসেছে। আমার মাথায় হাত রেখে বললেন, কষ্ট পাস না টুপুর, হায়াত মউত সবই আল্লাহর হাতে। বয়স কদিন হলো? আহারে। খালা আমার হাত ধরে ঝরঝরিয়ে কেঁদে ফেললেন। আমি হতভম্ব হয়ে খালাকে জিজ্ঞেস করলাম, তুমি কাঁদছো কেন? আদিত্যর জন্য কাঁদছি। ছেলেটা দেখলে আমাকে ছোট খালা বলে ডাকে। ওর ডাক শুনলে মনে হয় সে আমার আপন ছোট বোনের ছেলে। আমার যে কি রাগ হচ্ছে নিজের ওপর। সবাই আদিত্যর জন্য হতাশ হচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না, কারণ আমি মৃত্যুকে ঈর্ষা করছি। যেই আদিত্যকে আমি পাবো না বলে দিনরাত এক করে কাঁদছি, সেই আদিত্যকে মৃত্যু এসে জয় করে নেবে। প্রকৃতি এত নিষ্ঠুর আচরণ করছে কেন? আমার কি আদিত্যকে চাওয়ার মতো যোগ্যতা নেই? এবার আমার চোখে জ্বালা করছে। খালার হাত ছেড়ে দিয়ে বললাম, আমি একা থাকতে চাই খালা, তুমি প্লিজ ঘর থেকে চলে যাও। খালা খানিকটা ঝুঁকে আমার কপালে চুমু দিয়ে চলে গেলেন। আমি বিছানায় শুয়ে পড়লাম, চোখের জল গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। আমার মোবাইলে কল এলো আবার। নাম্বার না দেখে নাক টানতে টানতে কল রিসিভ করলাম। হ্যালো, কাঁদছো কেন? আদিত্যর কণ্ঠ শুনে আমি বিস্মিত হয়ে বললাম, আজ আপনি আমাকে এতবার কল করছেন কেন? জানি না তো। আপনি সব জানেন, সবটা জানেন। মানুষের মন বুঝতে পারার পিএইচডি ডিগ্রি হয়তো আছে আপনার, বোঝার পিএইচডি ডিগ্রি নেই আমার। যদি থাকতো তাহলে আমি টুপুর হাসানের মনটা সবার আগে বোঝার চেষ্টা করতাম। কথাটি বলে হেসে ফেলল আদিত্য। আমি মোবাইলের এ প্রান্তে থেকেও স্পষ্ট শুনতে পেলাম তার হাসির শব্দ। আপনি আমাকে নিয়ে আবারও গেম খেলতে চাইছেন? আমি আপনার কাছে মোটেও ফিরবো না আদিত্য। একটা সাজানো গোছানো সংসার তোমার পাওনা টুপুর। আমি মরে গেলে পরকালে এত ঋণের বোঝা টানতে পারবো না আমি। তুমি ফিরে এসো, যতদিন বেঁচে থাকবো ততদিন না হয় তোমায় একটা চমৎকার সংসারের রানী বানিয়ে রাখবো। আদিত্যর কথা শুনে আমি থমকে গেলাম। তার কণ্ঠস্বর আজ এত নরম, অথচ শব্দগুলো যেন নিষ্ঠুরতার সাক্ষ্য দিচ্ছে। আমি সহ্য করতে পারছি না তার। সহ্য করতে না পেরে চিৎকার করে বললাম, আপনি আমাকে আবারও লোভ দেখাচ্ছেন। আমি আপনার কথার জালে জড়িয়ে যাওয়ার মতো ভুল আর করব না। আপনাকে আমি ভুলে যেতে চাই আদিত্য। আপনার সঙ্গে নিজেকে জড়িয়ে আর সর্বনাশ করতে চাই না নিজের। তাহলে ডিভোর্স লেটার পাঠিয়ে দেই, সাইন করে দেবে তো? কারণ কাগজের কলমে তুমি এখনও আমার স্ত্রী, আমার প্রাক্তন হয়ে দেখো। তোমাকে আমি কখনোই জানতাম না, এই স্মৃতিটুকু ভুলে যাব। টাচ মি। আদিত্য, আপনি তো এখনও আমার প্রাক্তন, মোটেও না। আমি এখনও তোমার প্রাক্তন হইনি। কথাটি বলেই কল কেটে দেয় আদিত্য। আর আমি চোখে মুখে হাত রেখে বেসামাল হয়ে কাঁদছি। সে আমার প্রাক্তন নয়, কিন্তু আমার প্রিয়তম তো নয়। তাহলে সে আমার কে? টুপু, তুই ফিরে আয় মা, আমাদের বাড়ি। আমরা সবাই তোর অপেক্ষায় আছি। গত 6 মাস ধরে তুমি এবং বাবা আমার সঙ্গে যোগাযোগ রাখুনি মা। আমি তোমার রক্তের মানুষ, তোমার গর্বে আমি 9 মাস ছিলাম। সেই তুমি আমাকে ভুলে পরের ছেলেকে আপন করে নিলে। পরের ছেলে হতে যাবে কেন? আদিত্য আমাদের ঘরের ছেলে, আমার শ্রদ্ধেয় বড় ভাসুরের ছেলে। নতুন বউ হয়ে এসে ছেলেটাকে এতটুকুই দেখেছি, কোলে পিঠে করে বড় করেছি। সেই ছেলের কাছে তোকে বিয়ে দেওয়াতে ছেলেটা পরের ছেলে হয়ে গেছে। শোন টুপুর,
তুই আমার কাছে যেমন, আদিত্য আমার কাছে তেমনই। তাহলে তুমি থাকো না তোমার ভাসুরের ছেলেকে নিয়ে, আমাকে নিয়ে তোমার ভাববার দরকার নাই। এবার কল কাটবে তো মা জননী। আমি কল কেটে দিলে তো বলবে তোমার নসিব খারাপ, নয়তো তোমার মতো মানুষের ঘরে আমার মতো তেলাপোকার জন্ম হলো কী করে। মেয়ের সহজ সরল কথায় ভাজে অভিমানের গন্ধ পেলেন আফরোজ। একমাত্র মেয়ে বলেই কিনা মেয়েটাকে নিজের কাছে চিরজীবনের জন্য কাছে রাখার লোভে আদিত্যর সঙ্গে বিয়ে দিয়েছেন। আদিত্য খারাপ ছেলে নয়, টুপুরও নয়। আদিত্য এবং টুপুরের বিয়ের আগে অন্য কোথাও প্রেম আছে ছিল কিনা সেই খোঁজ খবর নিয়েছেন? কারোর প্রেমের সম্পর্ক ছিল না, তাহলে তাদের একসঙ্গে থাকতে সমস্যা কোথায়? কাজিনদের সঙ্গে কি বিয়ে হয় না? অবশ্যই হয়, কিন্তু এদের দেখলে তো মনে হয় এরা পাকিস্তান এবং ইন্ডিয়ান বর্ডারের এপার ওপারে দাঁড়িয়ে আছে। কেউ কারো হৃদয়ে অনুপ্রবেশ করবার আগে রাফেলের সামনে বুক পেতে দাঁড়াতে হবে। তাই কেউ এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। এমন কঠিন পরিস্থিতিতে প্রেম তো দূরের কথা, ওদের স্বাভাবিক একটা সম্পর্ক গড়ে উঠবে না। তাছাড়া বিয়ের আগে ওরা দুজন যতটা সহজে মিশে যেত, বিয়ের পর ওদের সেই সহজ সুলভ সম্পর্কের দেখা মিলছে না। কোথাও না কোথাও ওদের সম্পর্কে একটা গ্যাপ আছে, বিশাল গ্যাপ। এই গ্যাপটা আসলে কিসের জন্য এখনও বের করতে পারিনি, কিন্তু অতি শীঘ্রই পারবেন বলে আশা করা যায়। আফরোজ দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ, গোটা পৃথিবীতে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী ভুল করে, তোর কথা যদি আমি মেনে নেই তবে আদিত্য দোষী। এখন আদিত্য যদি তার ভুল বুঝতে পারে এবং তোকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, তবে তো কি উচিত নয় আদিত্যর কাছে ফিরে যাওয়া? অবশ্যই ফিরে যাওয়া উচিত, কিন্তু আদিত্য কখনোই ভুল করেনি। জেনে শুনে কখনোই ভুল করা যায়? আদিত্যর সঙ্গে আমার সেপারেশনের সিদ্ধান্ত আদিত্য একেবারে ঠান্ডা মাথায় চিন্তা করে নিয়েছে। হয়তো এতদিন পর এসে সে নিজের বড় ধরনের রোগের জন্য অনুতপ্ত অনুভব করছে। তোমার কি আমার জন্য কষ্ট হয় না মা? তোমার মেয়েটা ডিভোর্সি ট্যাগ নিয়ে সমাজে বেঁচে থাকতে পারবে, কিন্তু আদিত্যর বিধবা হয়ে না। আমাকে ফিরিয়ে নিয়ে সে কি করবে মা? আদিত্য আমাকে কেন ফিরিয়ে নিয়ে যাবে জানো মা? কিছু মাস আগে আমি তার কাছে একটা চমৎকার সংসার চেয়েছিলাম। সেই চমৎকার সংসার সে এখন এসে আমাকে ফেরত দিতে চাইছে। চমৎকার সংসার না হয় আমি পাবো, তার দেওয়া সংসারের রানীও হব, কিন্তু আমার রাজা তো থাকবে না। সে চলে যাবে একদিন। তাহলে বলো তো মা, আমার কি করা উচিত? এখন যেই দহনে পড়ে যাচ্ছে সেই দহন সহ্য করে যাওয়া, নাকি সামান্য কদিনের সুখ অনুভব করে চিরজীবন আমার রাজাকে হারিয়ে ফেলার ট্রমা নিয়ে বেঁচে থাকা? টুপুর বেশ শান্ত হয়ে কথাগুলো বলল, কিন্তু মোবাইলের ওপাশে থাকা আফরোজ মেয়ের কথা শুনে কাঁদতে কাঁদতে বললেন, এভাবে কথা বলছিস কেন টুপুর? আদিত্যর কিছু হবে না, তুইও তোর সংসারের রানী হয়ে থাকবি, আর তোর রাজা তোর পাশেই থাকবে চিরকাল। টুপুরের চোখের কোণে জল চলে এসেছে, এবার কথা বলতে পারছে না। গলার মধ্যে ভাগে এসে শব্দ আটকে গেছে। মোবাইল ফোন কান থেকে সরিয়ে এনে কল কেটে দিল সে। আফরোজ কান্না করতে করতে মোবাইল হাতে নিয়ে বের হয়ে গেল নিজের ঘর থেকে। টুপুরের বাবা নিজাম সাহেব তখন ড্রয়িং রুমে বসে আদিত্যর বাবা মোস্তফা সাহেবের সঙ্গে কথা বলছিলেন। স্ত্রীকে কাঁদতে দেখে নিজাম সাহেব হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আফরোজ? আমার মেয়েটা কষ্ট পাচ্ছে নাজিম। আমার মেয়ে একা হাতে নিজের দুঃখ সামলাচ্ছে, আমাদের কাউকে সে কাছে পাচ্ছে না। আমরা এতটা নির্দয় না হইলেও পারতাম। একবারও বুঝতে চেষ্টা করিনি টুপুর কি চায়। টিপিক্যাল বাঙালি বাপ মায়ের মতো নিজেদের সিদ্ধান্তকে মেয়ে ছেলের মাথায় চাপিয়ে দিয়েছি। এখন না আদিত্য আমার মেয়েকে কাছে টানতে পারছে, আর না আমার টুপুর আদিত্যর কাছে আসতে পারছে।
আর না দূরে সরে যেতে পারছে। আমার মেয়ে আমার কত কাছের ছিল, সেই মেয়ে আমার থেকে কত দূরে সরে গেছে। আফরোজের কান্না দেখে আদিত্যর মা হাফসা মুখ কালো করে ফেলল। বড় শখ করে টুপুরকে একমাত্র ছেলের বউ বানিয়েছেন, কিন্তু আদিত্যর জন্য মেয়েটা হাফসা উঠে চলে গেলেন আদিত্যর ঘরে। আদিত্য তখন নিজের ঘরে বুক সেলফের সামনে দাঁড়িয়ে উপন্যাসের বই ঘাটাঘাটি করছিল। বুক সেলফের অর্ধেক বই টুপুরের, বেশিরভাগ রোমান্টিক ক্যাটাগরির বই। মাঝে মধ্যে বইগুলোর দিকে তাকালে আদিত্যর ভীষণ হাসি পায়। কখনো কখনো হু হু করে হেসেও ফেলে। টুপুর যে রোমান্টিক গল্প প্রেমিকা কখনোই টের পায়নি, অথচ একই ঘরে দুজনে 3 মাস বসবাস করেছে। মাঝে মাঝে অফিস থেকে ফিরে ঘরের ভেতরে ঢুকলেই দেখতে পেত বইয়ের পাতায় চোখ রেখে মিটিমিটি হাসছে। আদিত্যর উপস্থিতি একবার টের পেয়ে গেলে মোটেও হাসত না। ভদ্রবালিকার মতো বই বন্ধ করে বিছানা থেকে নেমে আদিত্যর সামনে গিয়ে দাঁড়াতো। আদিত্যর শার্টের বোতামগুলো খুলে দিত, তারপর মাথা নিচু করে জিজ্ঞেস করত, কি খাবেন? লেবুর শরবত বানিয়ে দেব। আদিত্য জবাবে বলতো, লেবুর শরবত বানিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, গল্পের বই পড়া বন্ধ করে একাডেমিক বই নিয়ে পড়তে বসো। পরীক্ষায় খাতায় নিশ্চয়ই গল্পের লাইন লিখে আসবে না। টুপুর মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেত। 10 মিনিটের মধ্যে লেবুর শরবত নিয়ে ফিরে আসতো। আদিত্য ততক্ষণে গোসল সেরে পুরো দস্তর বাঙালি বাবু সেজে বিছানায় বসে টুপুরের ফিরে আসার অপেক্ষা করত। লুঙ্গি এবং কালো টি শার্ট পরনে আদিত্যকে দেখলে মাঝে মধ্যে টুপুর খানিকটা বিরক্ত হয়ে মনে মনে কি যেন বিড়বিড় করত। মাঝে মধ্যে আদিত্যর বড্ড জানতে ইচ্ছে করে সেই বিড়বিড় করার পেছনের কথাগুলো, কিন্তু জিজ্ঞেস করা হয়ে ওঠা হয়নি, কারণ সে ধরে নিয়েছে তার লুঙ্গি এবং টি শার্টে চূড়ান্ত অপছন্দ করে টুপুর নিজের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের পোশাকের বদনাম শুনতে ভালো লাগবে না বলে। আদিত্য কখনো জানার চেষ্টা করেনি কি করছিস আদিত্য। মায়ের ডাক শুনে আদিত্য পিছনে ফিরে মুচকি এসে জিজ্ঞেস করলো, এই তো বই বের করছি পড়ার জন্য। তোর সঙ্গে কিছু কথা ছিল। মায়ের কথা শুনে আদিত্য চুপচাপ বিছানায় গিয়ে বসলো। হাফসা বিছানার এক কোণে বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখ, আমাদের একটা সিদ্ধান্তের জন্য তুই আর টুপুর সাফার করছিস। যদি টুপুর তোর সঙ্গে সংসার করতে না চায় তাহলে ওকে মুক্তি দে। একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার আমাদের নেই। এমনিতেই মেয়েটার কম ক্ষতি করিনি। টুপুর কিছু বলেছে? আদিত্য শুকনো গলায় প্রশ্ন করলো। হাফসা ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, কি জানি, তবে আফরোজ কিছুক্ষণ ধরে বেশ কান্নাকাটি করছে। মা, মাঝে মধ্যে আমরা ভুল মানুষকে ভালোবাসি, তাই না? কথাটি বলে আদিত্য তার মুখের দিকে তাকালো। হাফসা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। পরক্ষণে আদিত্য ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, টুপুর আমার সঙ্গে থাকবে। মা, অহেতুক চিন্তা ভাবনা ছেড়ে দাও, রিল্যাক্স থাকো। তোর কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলবি তো নাকি? তুই আমার কত সাধনার ফল জানিস তুই? আমার সেই তোর কি এমন হলো বলতো? কথাগুলো বলতে বলতে হাফসা কাঁদে ফেললেন। মায়ের কান্না দেখে আদিত্য মায়ের মুখের দিকে তাকিয়ে, মরণবাদী রোগ হয়েছে কথাটি বলতে বলতে হু হু করে হেসেও বলে ফেলল। আদিত্যর হাসি দেখে হাফসা কান্না ভুলে বিস্মিত হয়ে গেছে। আদিত্য অনেক কষ্টে হাসি থামিয়ে তার মাকে বলল, পরদিন সকালে টুপুর ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। টুপুরের ছোট খালার মেয়েটার নাম পিহু। পিহু টুপুরের ঘরে টুপুরের বিছানায় বসে টুপুরকে হিজাব বাঁধতে দেখে বলল, তোমাকে তো দারুণ মানিয়েছে পার্পেল রঙা হিজাবে। টুপুর মুচকি হেসে পিহুকে ধন্যবাদ জানিয়ে ব্যাগ গুছালো। পিহু পিছনে থেকে টুপুরের সামনে দাঁড়িয়ে হাত ধরে বলল, আপু, তুমি আজ ভার্সিটিতে গেলে আর বাড়িতে ফিরে এসো না।
নয়তো তোমাকে সবাই আবারও ধরে বেঁধে বিয়ে দেবে। পিহুর কাছ থেকে এই কথা শুনে টুপুর অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলো, তুই আবার উল্টাপাল্টা কি বলছিস? যা ঘর গিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হ। আপু, আমি মোটে উল্টাপাল্টা বকছি না। আমার বাবার বেস্ট ফ্রেন্ডের ছেলে আছে না, ওই যে ইফাজ নামের ছেলেটা, ওই আসবে আজ তোমাকে কি দেখতে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আজই তোমাদের আংটি বদল করিয়ে রাখবে। আর তোমার সঙ্গে নাকি অতি দ্রুত আদিত্য ভাইয়ার ডিভোর্স হয়ে যাবে। মাকে মোবাইলে এমনটাই বলা বলি করতে শুনলাম। পিহুর কথা শুনে টুপুর দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, এবার কি করব আমি? পালিয়ে যাও আপু, নয়তো আদিত্য ভাইয়া তোমাকে ডিভোর্স দেবে। ইফাজ ভাইয়া এসে তোমাকে বউ বানিয়ে নিয়ে যাবে। অথচ আমার ক্রাশ হচ্ছে ইফাজ ভাইয়া। শেষমেশ আমার ক্রাশ কিনা আমাকে বাঁশ খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। টুপুর মাথায় কাজ করছে না। পিহুর কথায় এত নার্ভাসনেস ফিল হচ্ছে কেন? এমন তো হতে পারে পিহু বানিয়ে বানিয়ে এসব বলছে। তাছাড়া গতকালই তো আদিত্য তাকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে। কার কথা বিশ্বাস করবে এখন, পিহুর কথা নাকি আদিত্যর কথা? বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ানো বাসগুলোর সামনে দাঁড়িয়ে আছে টুপুর, পাশে দাঁড়িয়ে আছে পিহু। ক্লাস 9-এ পড়া পিহুর কথায় বাসা থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকতে মোটেও ভালো লাগছে না টুপুরের। টিস্যু দিয়ে কপালের এবং নাকের ডগায় জমে থাকা ঘাম মুছতে মুছতে টুপুর পিহুর দিকে তাক ফিরে বলল, পিহু, কাজটা কি ঠিক হচ্ছে? আমরা দুজন বাসায় বসে ব্যাপারটা মিটমাট করার চেষ্টা করতে পারতাম, কিন্তু বাসায় থেকে পালিয়ে খালা, বাবা, মায়েশ এবং আদিত্য যদি জানতে পারে আমার মা তোমার বাবা মা, আর কি করবি? কানাকাটি করবি, থানায় গিয়ে সাধারণ জিডি করবে, পুলিশের ব্যবস্থা নেওয়া অবধি অপেক্ষা করবে। তাছাড়া আদিত্য দুলাভাই জানতে পারলে কি আর করবে? বেচারা দারুণ আনন্দ পাবে, কারণ তোমার সঙ্গে তার বনিবনা হচ্ছে না বলেই তো তোমরা সেপারেশনে আসো। আজ বাদে কাল তোমাদের ডিভোর্স হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি। সে তোমার চিন্তা খাওয়া দাওয়া বন্ধ করবে না। এমনিতেও মানুষটা নাকি ভীষণ অসুস্থ। তোমার পালিয়ে যাওয়ার খবর শোনার পর যদি সামান্য সুস্থ বোধ করে তাহলে আমার সওয়াব। পিহুর বাকি কথা সম্পূর্ণ হবার আগেই পিহুর চুল ধরে টান দিল টুপুর। পিহু কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলল, সরি আপু। টুপুর দীর্ঘশ্বাস ছাড়ল। সদিয়া বাস এসে থামলো রাস্তার এক পাশে। পিহুর টুপুরের মুখের দিকে তাকিয়ে বলল, আমি জানি আপু তুমি দুলাভাইকে কতটা ভালোবাসো, কিন্তু সামান্য থেমে ফের পিহু বলল, অল দ্য বেস্ট। আমি দোয়া করি তুমি যেন পৃথিবী সবচেয়ে সুখী মেয়ে হও। টুপুর পিহুর মাথায় হাত বুলিয়ে বলল, তুই বাসায় ফিরে যা। আমি জানি না আমার ভাগ্যে কি আছে। ইফাজ সাহেবের ব্যাপারটা মিটে গেলে তুই অবশ্যই আমাকে ইনফর্মও করবি। আমি ফিরে আসব, কারণ আগের মতো আমার সেই বয়সটা নেই, যেই বয়সে আমি অনেক অনেক টেনশনের ওপরে রাখতাম বাবা মাকে। টুপুর পিহুকে টাটা দিয়ে বাসে উঠে আসন গ্রহণ করলো। জানালার কাজ খুলে হাত নাড়িয়ে বিদায় জানালো পিহুকে। বাস চলতে শুরু করেছে। টুপুর জানালার দিকে মুখ ফিরিয়ে বসে আছে। পিছনে ফেলে আসা গাছ, দোকানপাট, বাড়ি সিরসেনা শহরকে ফেলে যাচ্ছে। খুব বেশি দূরে যাচ্ছে না। টুপুরের বেস্ট ফ্রেন্ড সিথির বাড়ি নারায়ণগঞ্জে যাচ্ছে। সিথির বিয়ে উপলক্ষে যার হচ্ছেন সেখানে। অবশ্য সিথি বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি কিংবা ইচ্ছে ছিল না, কিন্তু ইফাজ সাহেবের হাত থেকে রেহাই এবং আদিত্যর পাগলামি দেখার আগে পালিয়ে আসা আদিত্যর হতে পারবে না ঠিক আছে, কিন্তু অন্য কারো হতে পারবে না। জীবনের সবচেয়ে শুদ্ধতম প্রেম একবারই আসে। তার জীবনের শুদ্ধতম প্রেম কেবল আদিত্যর বেলায় এসেছে। অন্য কারোর জন্য সে প্রেম আবারও হৃদয়ে জোয়ার আনুক এমনটা চায় না টুপুর। বাস এসে থেমে গেল। সাইনবোর্ড
টুপুর হাতে ব্যাগটা নিয়ে নেমে পড়ল। পরনে সাদা থ্রি পিস, মাথায় সাদা ওড়না, চশমা চোখে, টুপুরের হাঁটু সমান চুলগুলো বাতাসের তোড়ে এদিক সেদিক বেসামাল হয়ে উড়ছে। টুপুর ভীষণ বিরক্তি নিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে চুলগুলো ক্লিপ দিয়ে আটকে ফেলল। তারপর আরও একটা বাসে উঠে বসলো। এবার ভইগড় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ভইগড় বাস স্ট্যান্ডের সামনে নামার পর 20 কদম হাঁটার পর সিথিদের বাসায় পৌঁছে যায় টুপুর। টুপুরকে দেখে সিথি মৃদু চিৎকার দিয়ে টুপুরকে জড়িয়ে ধরে বলল, তুই যখন বললি আসবি না তখন আমি মনে মনে ধরেই নিয়েছিলাম তুই সত্যি সত্যি আসবি না, কিন্তু আজ তুই আমার ভুল ধারণা ভাঙতে চলে এলি। টুপুর কিছু বলতে পারল না। সিথিকে মিথ্যা বলা যাবে না, সত্যিও বলা যাবে না, তাই চুপচাপ থাকাই শ্রেয়। সিথি টুপুরের হাত ধরে তার ঘরের দিকে নিয়ে গেল। টুপুর 12টা বাজছে তখন। আজ সিথির গায়ে হলুদ। সিথিদের বাড়ি থেকে কিছু ছেলে মেয়ে যাবে সিথির হবু স্বামীকে হলুদ পরিয়ে দিতে। সিথি টুপুরের হাত ধরে অনুরোধের সুরে বলল, তুই যাবি ওখানে টুপুর? ওখানে গেলে তোর মন ভালো হয়ে যাবে। আমার মন ভালো আছে সিথি, তোর সঙ্গে বসে গল্প করলে আমার মন আরও ভালো হয়ে যাবে। বীর বাটটা ভালো লাগে না এখন? টুপুরের কথা শুনে সিথির মন খারাপ হলো, কিন্তু টুপুরকে বুঝতে দিল না। সিথি টুপুরের ডান হাতের উপর তার বাম হাত রেখে বলল, আদিত্য ভাইয়ের সঙ্গে সব ঠিকঠাক নাকি? মান অভিমান চলছে তার সঙ্গে? আমার মান অভিমানের সম্পর্ক শুরু হয়েছিল কবে? ওই যে দুজনকে একই বাড়িতে থাকার কারণে যতটুকু জানতাম ঠিক ততটুকু জানি আমরা একে অপরকে। আদিত্য ভাই তোর সঙ্গে যোগাযোগ করেনি এই 6 মাসে? করেছে 2 দিন আগে। তার নাকি মরণবেদি। কথাটি সম্পূর্ণ হবার আগেই টুপুর কেঁদে ফেলল। সিথি টুপুরের কান্না দেখে থম মেরে বসে রইল। টুপুর কাঁদতে কাঁদতে সিথিকে সব বলল। সিথি সবটা শোনার পর টুপুরকে বলল, তার জন্যই তো আমার সামনে বসে কাঁদছিস, তাহলে তার কাছে ফিরে যা তুই। তাকে না পাওয়ার আক্ষেপ নিয়ে দুঃখে দুঃখে মরার চেয়ে তাকে নিয়ে কটা দিন সুখের দিন যাপন করা বেটার অপশন হবে টুপুর। সে মরে যাওয়ার আগে পূর্ণ কামাই করতে চাইছে সিথি। আমি তাকে সুস্থ অবস্থায় চেয়েছি, সে তখন আমায় ফিরিয়ে দিল কেন? আর এখন বা কেন ফিরিয়ে নিতে চাইছে? টুপুরের কথায় যুক্তি আছে, কিন্তু সব কিছু যুক্তি দিয়ে বিচার করা সম্ভব নয়। সিথি একেবারে শান্ত হয়ে বসলো। তারপর নরম সুরে জিজ্ঞেস করলো, এতদিন তুই বলতি সে যদি একবার তোকে ডাক দেয় তাহলে তুই বস ছেড়ে ছুঁড়ে চলে যাবি তার কাছে, তাহলে এখন কেন যেতে চাইছিস না? নাকি তোর ভালোবাসার পরিমাণ তোর স্বার্থের চেয়ে কম? টুপুর মাথা নাড়িয়ে বলল, তাকে হারানোর ভয় হচ্ছে সিথি। সে বেঁচে থাকুক, অন্তত তার নামটা যেন পৃথিবীর বুকে বেঁচে থাকে, এটাই আমি চাই সব সময়। সে আমাকে সুখ দিয়ে মরে গিয়ে আমাকে জীবন্ত লাশ বানানোর পায়তারা করছে। আমি জানি আমি কঠিন চোখে তাকানো গুরু গম্ভীর আদিত্যকে ভালোবেসে অভ্যস্ত হয়ে গেছি। আমাকে ফাঁকি দিতে চাওয়া মিষ্টি চোখে তাকানো আদিত্যকে আমার চাই না। টুপুরের কথার পিঠে জবাব দিতে পারল না সিথি। চুপচাপ বসে রইল টুপুরের পাশে। পিহু স্কুল থেকে বাসায় ফিরে দেখল ইফাজ এবং তার বাবা মা ইতিমধ্যে চলে এসেছে। পিহুকে দেখে ইফাজ মুচকি হাসলো। পিহু মনে মনে ইফাজকে ইচ্ছামতো বকে যাচ্ছে, কারণ একটাই, ইফাজ যে মনে মনে তাকে শালি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি টের পাচ্ছে। পিহু ইফাজের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, টুপুর আপুকে বিয়ে করবেন এমন সৌভাগ্য আপনার নেই ইফাজ ভাইয়া। আপনার কপালে আমি নামক দুর্ভাগ্যের নাম লেখা আছে। পিহু সোজা রান্নাঘরে চলে গেল। পিহুকে দেখে পিহুর মা চিন্তিত গলায় বললেন, টুপুর এখনও ফিরে আসছে না, ওর মোবাইল নাম্বার বন্ধ। এদিকে বড় আপা আর দুলাভাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ইফাজের বাবা মা এবং ইফাজ অপেক্ষা করছে। তুই কিছু জানিস পিহু? পিহু বাঁকা চোখে তাকিয়ে রাগী স্বরে বলল, আমি কি সব জানতাম? সমশের, তাছাড়া
টুপুর আপু কি ছোট, ফিরে আসবে চিন্তা করো না। তাছাড়া আজ বৃহস্পতিবার, রাস্তায় জ্যামের কারণে হয়তো ফিরতে দেরি হচ্ছে আপুর। তুই এভাবে কথা বলছিস কেন? তুমি একটুতে প্যানিক হও কেন? কথাগুলো বলে চলে গেল পিহু। এদিকে মেয়ের মুডের অবস্থা দেখে চুপচাপ রান্নাবান্নায় নজর দিলেন। এই বয়সের ছেলে মেয়েগুলোর সঙ্গে ভালো কথা বললেও জ্বালা। এরা নিজেদের মনে মনে আইনস্টাইনের খালাতো বোন করে। রান্না বান্না শেষ হবার আগে টুপুরের বাবা মা চলে এলো। তারা আসার পর ইফাজ এবং ইফাজের বাবা মায়ের সঙ্গে টুকটাক আলাপ সেরে ফেলল। টুপুরের অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু টুপুর ফিরে আসছে না। এবার সবাই চিন্তায় পড়ে গেল। টুপুরের মা টুপুরের ক্লাসমেট নিজুমের কাছে কল করলো। টুপুরের কথা জানতে চাইলে নিজুম জানালো যে আজ টুপুর ভার্সিটিতে আসেনি। এই কথা শোনার পর সবার মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। মানে কি? ভার্সিটিতে যায়নি? তাহলে টুপুর গেল কোথায়? সবার চেহারার এক্সপ্রেশন দেখে পিহু দারুণ মজা পাচ্ছে। মাঝে মাঝে দু একটা ভিডিও করছে। টুপুর আপু ফিরে এলো, তাকে এই ভিডিওগুলো দেখালে আপু নিশ্চয়ই খুশি হবে। সবাই যে টুপুর আপুকে কতটা ভালোবাসে এই সুযোগে দেখানো যাবে। সন্ধ্যা নাগাদ টুপুরের শ্বশুর শাশুড়ি অবধি চলে এলো টুপুরের ছোট খালার বাসায়। আদিত্য বাড়িতে নেই, নয়তো সে টুপুরের বাবা এবং শ্বশুর মিলে বান্দা থানায় চলে গেল টুপুরের মিসিং কেস ফাইল করার জন্য। টুপুরের মা মেয়ের চিন্তায় কাঁদতে কাঁদতে আধমরা হয়ে যাচ্ছেন। এবার পিওর দুশ্চিন্তা হচ্ছে, যদি টুপুরের নিখোঁজ হবার আসল ঘটনা সবার সামনে চলে আসে তাহলে পিওর কি হবে? সিঁড়ির হলুদ সন্ধ্যার আয়োজন করা হলো সিথিদের বাড়ির ছাদে। সিথি এবং টুপুরের আরও দুজন বান্ধবী এলো। টুপুর বাদে সিথির কাজিনরা এবং বান্ধবীরা একই রঙের হলুদের শাড়ি পরেছে, গোলাপি পায়ের হলুদ রঙা হাফ সিল্কের শাড়ি। সবাই সাজুগুজু করার পর টুপুরকে চেপে ধরল শাড়ি পরার জন্য। টুপুর রাজি হচ্ছিল না দেখে সিথি ইমোশনালি ব্ল্যাকমেইল করলো এই বলে যে, দেখ টুপুর, অনেক বছর পর আমার বিয়ে ছবি অ্যালবামে তোকে সাদা মাটা অবস্থায় দেখতে আমার ভীষণ খারাপ লাগে। আমার মন খারাপের কারণ না হয়ে তুই খুশির কারণ হয়ে যা না। শীতের আবদার পূরণ করতে টুপুর অবশেষে রাজি হলো শাড়ি পরতে। টুপুর তৈরি হয়ে যখন আয়নার সামনে দাঁড়ালো ঠিক তখনই পড়ল তার গায়ে হলুদের দিনের কথা। পরক্ষণেই ভাবল, স্মৃতিরা এত নিষ্ঠুর কেন? মনের হালচাল বোঝে না। খুব খারাপ সময়ে মন খারাপ হওয়ার মতো স্মৃতি এনে চোখের সামনে প্লে করে দেয়। টুপুর সহ বাকি সবাই স্মৃতিকে নিয়ে ছাদে চলে গেল। স্মৃতিকে ঘিরে সবার আনন্দ যেন দ্বিগুণ বেড়ে গেল। টুপুর স্মৃতির পাশে বসা অবস্থায় থাকায় টের পেল না কেউ তার দিকে তাকিয়ে আছে। চোখে তার মুগ্ধতার পরশ লেগে আছে। রাত 10টা বাজছে। আদিত্যর কাছে কল করলো মোস্তফা সাহেব। অসময়ে বাবার কল দেখে আদিত্য কল রিসিভ করে বলল, এত রাতে কিছু হয়েছে বাবা? তুই যেখানে আছিস সেখানে থেকে ফিরে আয় আদিত্য। কেন বাবা? টুপুরকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর মা চাচি কেঁদে কেটে একাকার। কিছুক্ষণ আগে আমি আর তোর চাচা থানায় গিয়ে টুপুরের মিসিং ডায়েরি ফাইল করে এলাম। আদিত্য চুপচাপ সব কথাগুলো শুনলো, তারপর শেষে গিয়ে বলল, রাখছি। কল কাটার শব্দ শুনে মোস্তফা সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের এমন কাণ্ড মেনে নেওয়া যায়? একবার মনে হয় আদিত্য টুপুরকে নিয়ে সংসার করতে চায়, পরক্ষণেই মনে হয় আদিত্যর টুপুরের ওপর কোনো ইন্টারেস্ট নেই। আদিত্য পাঞ্জাবি পকেটে মোবাইল ফোন ঢুকিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এতক্ষণ ধরে একটা মেয়েকে ভীষণ চোখে চোখে রাখছিল। মেয়েটার চোখ ধাঁধানো রূপ তাকে বেসামাল করে তুলেছে। অতঃপর সেই মেয়েটার পিছনে দাঁড়িয়ে মেয়েটার কাছে ঝুঁকে বলল, কেমন আছো টুপুর? চেনা কণ্ঠস্বর শোনার পর টুপুর ভীষণ অবাক হয়ে পেছনে তাকায়। আদিত্যকে টুপুর হতভম্ব হয়ে তাকিয়ে রইল। টুপুরের হতভম্ব চেহারা দেখে আদিত্য মুচকি এসে বলল, বান্ধবীর বিয়েতে আসবে ভালো কথা, পালিয়ে আসার কী দরকার ছিল বলো? আপনি সত্যি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছেন তো, নাকি আপনি আমার নিছক ভ্রম
টুপুরের কথা শুনে আদিত্য ভীষণ মজা পেল। এত মানুষের সামনে টুপুরের হাতটা ধরে বলল, চেক করে দেখো আমি সত্যি তোমার সামনে দাঁড়িয়ে আছি কিনা। আদিত্যর হাতটার ভেতরে নিজের হাতটার অস্তিত্ব টের পাওয়া মাত্রই টুপুর ক্লান্ত গলায় সিথিকে উদ্দেশ্য করে বলল, সিথি, আমার মাথা খারাপ হওয়াটাই বাকি ছিল। আজ বুঝি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে আমার। আদিত্য কখনোই নিজ আপোষে আমার হাত ধরেনি। সে আদিত্য আমার হাত ধরলো কেমনে? সিথি কথাগুলো বলতে বলতে টুপুর জ্ঞান হারিয়ে ছাদের মেঝেতে পড়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে আদিত্য টুপুরকে বুকের মধ্যে আগলে ধরল। সিথিসহ বাকি সবাই টুপুরের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ল। গল্প সে আমার প্রাক্তন নয়। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।